ওকে, তো আমাদের রেকর্ডিং শুরু। ওকে স্যার, তো শুরুতেই আপনাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে আজকে ক্লাসটা শুরু হবে স্যার। আজকে দেরি হয়ে গেছে স্যার, একটা কাজে আটকে গেছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। তো আপনাদের ইনশাল্লাহ এখন থেকে যেটা বলছি 10টায় ক্লাস, ইনশাল্লাহ 10টায় ক্লাস নিব স্যার। 10টা থেকে 12টা 2 ঘন্টা ক্লাস হবে আপনাদের ইনশাল্লাহ। তো আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি আমরা দেখছিলাম। ন্যানো টেকনোলজি দেখা হয়েছিল। ওকে, ওকে। তো স্যার বায়োমেট্রিক্স সবাই দেখতে পাচ্ছেন তো স্যার? সবাই দেখতে পারতেছেন? বায়োমেট্রিক্স এটা আপনাদের জন্য স্যার ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে। তো বায়োমেট্রিক্স এর ফিচার গুলো নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাশন করবো যে বায়োমেট্রিক্স জিনিসটা কি। আসলে মানুষের যে কি বলে বায়োলজিক্যাল ডেটা আছে, সেই বায়োলজিক্যাল ডেটাকে অ্যানালাইসিস করে সামারাইজ করে কোনো একজন ব্যক্তিকে অথেন্টিকেট করার প্রসেসকে, অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রসেসকে মূলত বায়োমেট্রিক্স বলে। তো দেখেন বায়োমেট্রিক্স এর বিষয়গুলো একটু এক্সপ্লেইন করতেছে, বিষয়টা বুঝেন। তো বায়োমেট্রিক্সটা যেটা বলা হয়েছে এখানে, যে ব্যক্তির স্বতন্ত্র শারীরিক এবং আচরণগত অর্থাৎ বায়োমেট্রিক্সকে মূলত দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে শারীরবৃত্তীয়, আর একটা হচ্ছে হলো গিয়ে বিহেভিয়ার। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে তোমার আপনাদের হচ্ছে যে বিহেভিয়ার। তো এই দুইটার উপর বেস করে মূলত হচ্ছে বায়োমেট্রিক্সটাকে ডেভেলপ করা হয়। বায়োমেট্রিক্সটা কি করে, আমাদের যে ডিএনএ এর যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন আমাদের যে কিছু ডাটা সেট আছে, যে যদি আমরা ডিএনএ অ্যানালাইসিস করি, কিছু ডাটা সেট আছে যেটা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ থেকে কি করে দেয়, আলাদা করে দেয়। ওই ডাটা সেট গুলোর উপর বেস করে বা ওই ফিজিওলজিক্যাল বিষয়গুলোর উপর বেস করে বা ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার উপর বেস করে ইউজারকে আইডেন্টিফাই করা হয়, এন্ড দিস ইজ কল্ড বায়োমেট্রিক্স। এটাকে স্যার বায়োমেট্রিক্স বলে। এখন যেমন ফিঙ্গারপ্রিন্ট, এইটা একজনের সাথে আরেকজনের ম্যাচ করে না। তারপর মনে করেন ভয়েস রেকগনিশন, এটা একজনের সাথে আরেকজনের ম্যাচ করে না, ইউনিকনেস থাকে। তারপরে হচ্ছে ফেস আইডি, এটারও ইউনিকনেস থাকে। তো এই বিষয়গুলো মূলত হচ্ছে মানুষের মুখমণ্ডলের গঠন, তারপরে হচ্ছে রেটিনা, তারপরে হচ্ছে মনে করেন যে ভেইন রেকগনিশন। ভেইন তো বুঝেন, আমাদের হাতের ভিতর দিয়ে যে শিরা উপশিরা গুলো গেছে, এইটাও এখন কিন্তু স্ক্যানিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। আপনি হলিউডের সাইফাই মুভিতে দেখবেন যেভাবে করে হাত পাঞ্চ করে আর অটোমেটিক্যালি হচ্ছে স্ক্যান করে নেয়, পুরো হাতটাকে স্ক্যান করে। ঠিক আছে, আবার পাসপোর্টের মতো না, পাসপোর্টে যে 10 আঙ্গুলে যে ছাপ নেয় ওটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা নেয়। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সবচেয়ে কনভেনিয়েন্ট হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম। ঠিক আছে, এর থেকেও আরো মনে করেন কি বলে যে এক্সপেন্সিভ বায়োমেট্রিক সিস্টেম আছে, যেগুলো এখন প্রেজেন্ট ডেতে ইউজ করা হয়। ওকে,
তো যেমন হচ্ছে যে আমাদের ফেসে, যেমন আপনারা যারা এখন স্মার্টফোন ইউজ করেন, এই দুইটা জিনিস খুবই অ্যাভেলেবল, ফেস রেকগনিশন অ্যান্ড বায়োমেট্রিক রেকগনিশন। ওকে, মানে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট রেকগনিশন। তো এই ডাটাগুলো মানুষের ফিঙ্গার একজনের সাথে আরেকজনের ম্যাচ করে না, তারপর হচ্ছে মুখমণ্ডলের গঠন একজনের সাথে আরেকজনের ম্যাচ করে না, তারপর হচ্ছে এই যে ভেইনেরটা ম্যাচ করে না, রেটিনা, তারপর হচ্ছে যে আপনার কি বলে রেটিনার পর হচ্ছে ভেইন। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ব্যাপার, ঠিক আছে। এখন আরেকটা হচ্ছে আচরণগত। আচরণগত মানে হচ্ছে কি, যে লাইক আপনার হিট সিগনেচার, ঠিক আছে, বা কি স্ট্রোক, আপনি কিবোর্ডে কত তাড়াতাড়ি টাইপ করতেছেন, এগুলোকেও মূলত বায়োমেট্রিক মানে বায়োমেট্রিক টেকনোলজিতে স্যার আইডেন্টিফিকেশন সম্ভব। তো এই বিষয়গুলোই নিয়ে এখানে আলোচনা করব। ফার্স্ট থিং ফার্স্ট, হোয়াট ইজ বায়োমেট্রিক্স? বায়ো মানে হচ্ছে হলো গিয়ে বায়োলজিক্যাল ডাটা, ম্যাট্রিক্স মানে হচ্ছে ক্যালকুলেশন। তার মানে বায়োলজিক্যাল ডাটাকে ক্যালকুলেশন বা অ্যানালাইসিসের থ্রুতে কোনো ব্যক্তিকে আইডেন্টিফিকেশন করার বা অথেন্টিকেট করার প্রসেসের নাম হচ্ছে বায়োমেট্রিক্স। বলেন এটাতে কারো কোনো ইস্যু আছে কিনা, আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার। এই ডেফিনেশনটাতে কারো কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন স্যার। কারো কোনো ইস্যু আছে স্যার এটাতে? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। বায়োমেট্রিক্সের বায়োমেট্রিক্সের হচ্ছে দুই ধরনের প্রসেস আছে। একটা হচ্ছে শারীরিক বায়োমেট্রিক্স, আর আরেকটা হচ্ছে আচরণগত, অর্থাৎ একটা ফিজিওলজিক্যাল হচ্ছে বায়োমেট্রিক্স, আরেকটা হচ্ছে হলো গিয়ে বিহেভিয়ার। এখন দেখেন যে এগুলো কোনগুলো হচ্ছে হলো গিয়ে ফিজিওলজিক্যালে পড়ে, বিশেষ করে হচ্ছে আমাদের ইয়ার ক্ষেত্রে, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউতে এই জায়গাগুলো আসে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং, এটা হচ্ছে শারীরিক বা শারীরবৃত্তীয় মধ্যে পড়ে বা ফিজিওলজিক্যালের পরে মধ্যে পড়ে। ফেসিয়াল রেকগনিশন, মুখের গঠন ও বৈশিষ্ট্য, সবচেয়ে বেস্ট হচ্ছে স্যার ফেসিয়াল রেকগনিশন। বায়োমেট্রিক্সে সবচেয়ে বেস্ট মনে করেন যে বায়োমেট্রিক্স আপাতত যেটা আছে সেটা হচ্ছে ফেসিয়াল রিকগনিশন, যেটা ইউজ করা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, হ্যান্ড জিওমেট্রি, তারপর হচ্ছে হাতের আকার, আঙ্গুলের দৈর্ঘ্য পরিমাণ, যে ভিএন এর কথা, ভেইন টেকনোলজির কথা বলছি, ঠিক আছে, আইরিশ, এগুলো আছে, বাট এগুলো হচ্ছে প্রচুর এক্সপেন্সিভ। সবচেয়ে কনভিনিয়েন্ট ইজি টু গেট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং, কিন্তু বর্তমানে এখন আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং কোথাও ইউজ করে না। ইনফ্যাক্ট ঢাকা কলেজে আমরা হচ্ছে লাস্ট এই যে যারা 2025-এ পরীক্ষা দিবে তাদের পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছে। এখন কিন্তু ঢাকা কলেজে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ফেস আইডি ইউজ করা হয়। এন্ড একটা খুবই চমৎকার কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলাপাইন জিজ্ঞেস করে যে স্যার, যে কলেজে যদি টুইন্স থাকে তাহলে একজনের পরিবর্তে তো আরেকজন দিতে পারবে। আসলে এটা হয় না স্যার। টুইন্স থাকলেও তাদের কি আছে, তাদের হচ্ছে যে জিওমেট্রিক্যাল যে শেপ আছে সেখানে কিছুটা ডিফারেন্স আছে, ওইটা মেশিন ডিটেক্ট করতে পারে। ওকে, ওইটা মেশিন ডিটেক্ট করতে পারে, কিছু ডিফারেন্স থাকবেই। আইডেন্টিক্যাল টুইন যারা যেটা বলে ওইটার ক্ষেত্রেও দেখা গেছে যে আইডেন্টিফাই করতে পারে, কারণ বোনের যে শেপটা আছে সেই শেপটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ইউনিকলি কি করছে, ডিজাইন করছে, ঠিক আছে, প্রত্যেকটা মানুষই ইউনিক। তো এখনকার দিনে সবচেয়ে মোস্ট পপুলার রেকগনিশন সিস্টেম হচ্ছে ফেসিয়াল রেকগনিশন, ঠিক আছে, বা ফেস রেকগনিশন, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের স্মার্টফোনে বলেন, এনআইডি কার্ডের মধ্যে বলেন। যেমন এই যে আপনি বিকাশে যখন অ্যাকাউন্ট খুলতে যান তখন আপনার কিন্তু হচ্ছে যে ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্টও নেয়, ফেস আইডি নেয়, এখন এই দুইটা নেয়। বাট ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এন্টারপ্রাইজ সলিউশনের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের জন্য এখনকার দিনে সবাই হচ্ছে ফেস ইউজ করে। তারপর হচ্ছে আচরণগত, সবচেয়ে কমন একটা এমসিকিউ আসে, ভয়েস রিকগনিশন কোন বায়োমেট্রিক্স এর অন্তর্ভুক্ত? ম্যাক্সিমাম পোলাপাইন অ্যান্সার দেয় শারীরিক। আসলে এটা হবে হলো গিয়ে বিহেভিয়ার, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি এবং প্যাটার্ন বিশ্লেষণ করে। তারপর কিবোর্ড, তারপর হচ্ছে সাইন, ঠিক আছে, কি স্ট্রোকটাও কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ে স্যার? আমাদের হচ্ছে বিহেভিয়ার 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 বায়োমেট্রিক্স এর মধ্যে পড়ে। ওকে, এই হচ্ছে কথা। কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে বায়োমেট্রিক্স কাকে বলে। তো ফার্স্টে বায়োমেট্রিক্স এর ডেফিনেশন দিবেন,
দেন বায়োমেট্রিক্স এর ক্লাসিফিকেশন দিবেন, সেই ক্লাসিফিকেশনের আন্ডারে কি কি পড়তেছে। এই স্লাইড গুলো সেভাবেই তৈরি করা যে পরীক্ষা যদি বায়োমেট্রিক্স আসে আপনি কিভাবে সেটার অ্যান্সার দিবেন। ঠিক আছে, চ্যাপ্টার 1 তো আসলে থিওরিটিক্যাল, বর্ণনামূলক, বাট কিভাবে দিবেন সেটা হচ্ছে ডিপেন্ড করে। ওকে, এবার আসেন স্যার, বায়োমেট্রিক্স আমরা কোথায় ইমপ্লিমেন্টেশন করতেছি, এখন কোন জায়গায় বায়োমেট্রিক্স নাই সেটা বলেন। সব জায়গায় বায়োমেট্রিক্স আছে। ঠিক আছে, বায়োমেট্রিক্স এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের সিস্টেমকে সিকিউর করতে ব্যবহার করি। তো আমি আপনাদের কাছে সাজেশন দিব, যারা আমার কথা শুনতেছেন বা যারা গার্ডিয়ান আছেন তারাও এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন, এটা কাজে লাগবে। কারণ আইসিটির কথা বর্তমানে আসলে কেউ তেমন একটা বলে না। আপনারা আপনাদের ফোনে কখনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এগুলা ইউজ করবেন না। এখানে কিছু ইস্যু আছে। ধরেন ইন কেস অফ আপনি রাস্তায় যাচ্ছেন, এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, যে অবশ্য ফোন দিয়ে দেওয়া এটাই ভালো, যে অবস্থা, ফোন যখনই একবার আপনার কাছে কেউ পাবে, ফোনের মধ্যে কিন্তু সব এক্সেস থাকে। আপনার ক্রেডিট কার্ডের এক্সেস, আপনার এনআইডি কার্ডের এক্সেস, আপনার ডেবিট কার্ডের এক্সেস, আপনার বিকাশের এক্সেস, সবকিছু থাকে ফোনের মধ্যে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার ফেসবুকের এগুলো সবকিছু থাকে। তো ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে যখনই কেউ ফোন স্ন্যাপ করে বা ছিনতাই করে বা ওই ভদ্রলোককে সহ ফোনটা পায়, তখন এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে মূলত হচ্ছে যে সকল ডাটা অ্যাক্সেস করে, এবং সকল ডাটা অ্যাক্সেস করার পর আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি ক্রিয়েট করে। লাইক আপনার মেসেঞ্জারে মেসেজ পাঠায় বলে যে আমি সমস্যায় আছি ভাই, আমাকে বিকাশে এতগুলো টাকা পাঠান। এরকম কিন্তু অলরেডি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বা আপনারা শুনছেন। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা আপনাদের ফোনের মধ্যে অবশ্যই স্যার প্যাটার্ন লক দিবেন। আপনার ফোনে যদি প্রাইভেসি এনশিওর করতে হয় তাহলে প্যাটার্ন লক মাস্ট। আপনারা ফোনের মধ্যে, কম্পিউটারের মধ্যে পিন, প্যাটার্ন লক এগুলা দিবেন, ফেস আইডি ইউজ করবেন না। প্যাটার্ন লক দিলে সবচেয়ে সুবিধা হয় কি, যে আপনার ওই প্যাটার্নটা ম্যানুয়ালি দিতে হয়। আর ম্যানুয়ালি যদি প্যাটার্ন দিতে হয় তখন কিন্তু কেউ অ্যাক্সেস করতে পারবে না। যেমন আমার বাসায় আমি একটা প্রবলেম ফেস করি। তো আমার ছেলে হচ্ছে প্রচুর গেম ফ্রিক, সে প্রচুর গেম খেলে। তো ও হচ্ছে বিশেষ করে আমার যে আইপ্যাড আছে ওটাতে আমার হচ্ছে ফেস রিকগনাইজ করা বা হচ্ছে ফেস আইডি দেওয়া। তো সে হচ্ছে, আমি তো তাকে গেম খেলতে দিতে চাই না। তো সে কি করে, আইপ্যাডটা আমার চেহারার সামনে আইনা স্ক্যান করে নিয়ে যায়, আনলক হয়ে যায়, তারপর ইচ্ছা মতো গেম খেলে। তো এর কয়েকদিন পর আমি হচ্ছে প্যাটার্ন লক সেট করে দিছি বা পিন সেট করে দিছি, এখন আর সে কিন্তু পারে না। তো পাসকোড, পিন, এই জিনিসগুলো আপনি ইউজ করবেন, তাহলে আপনার মোবাইল ফোনের ডাটা সিকিউর থাকবে, প্রাইভেসি ইনশিওর থাকবে। কারণ আপনি যদি বায়োমেট্রিক দিয়ে রাখেন, তো দেখা গেছে যে আপনার চেহারার সামনে দিয়ে মোবাইলটা স্ক্যান করে নিয়ে গেছে, সেটা আনলক হয়ে যাবে এবং সেই ডাটাগুলোকে অ্যাক্সেস করতেছে। ইনফ্যাক্ট আপনার ফ্রেন্ড জানে যে আপনি হচ্ছেন ফেস আইডি দিয়ে রাখছেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছেন, সেটা দিয়ে আপনার ফোনকে স্ক্যান মানে কি বলে আনলক করবে, করে আপনার ডাটাকে অ্যাক্সেস করবে। তো ডাটার অ্যাক্সেস, ডাটার যে সিকিউরিটি এনশিওর করা, এটা কিন্তু আপনার কাছে। তো আমি আজকে আপনাদেরকে একটা হ্যাকসের কথা বলছি, সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনাদের ফোনে, তারপর হচ্ছে আপনাদের যত ডিজিটাল ডিভাইস আছে সেই ডিজিটাল ডিভাইস গুলোতে আপনি হচ্ছেন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাদ দিয়ে আপনি ওটিপি ইউজ করবেন, কি বলে পিন ইউজ করবেন, প্যাটার্ন লক ইউজ করবেন, তাহলে আই গেস আপনার ডিভাইস সিকিউর থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাংকিং এবং ফিনটেক। বিকাশে কিন্তু অলরেডি এই বায়োমেট্রিক সিস্টেম ইন্ট্রোডিউস করছে। আপনি দেখবেন বিকাশে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনি লগ ইন করতে পারবেন। এগুলোকে ফিনটেক বলে, যেগুলো মোবাইল টেকনোলজি অর্থাৎ ফিনান্সিয়াল টেক জায়ান্ট কোম্পানিগুলোকে ফিনটেক বলে। ঠিক আছে, বায়োমেট্রিক্স, ওটিপি, ট্রানজাকশন এগুলো সবকিছুই স্যার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়। যেমন ব্র্যাকের যাদের অ্যাকাউন্ট আছে, আপনাদের আব্বু বা আম্মুর আপনার যে সকল স্টুডেন্টদের গার্ডিয়ানদের ব্র্যাকে অ্যাকাউন্ট আছে, ব্র্যাকেটটা কিন্তু খুব অথেন্টিকেট সিস্টেম, ওদের যে আস্থা অ্যাপটা করছে, সে আমার কাছে খুব ভালো লাগছে। ওদের সিস্টেম্যাটিক ওয়ে গুলো যেভাবে কাজ করে।
যে আপনার ফেস আইডি থ্রুতে আপনি সিস্টেমে লগ ইন করবেন, করার পর আপনি ট্রানজাকশন করবেন, ট্রানজাকশন করার সময় আপনার হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আসবে, অনেক কিছুই করতেছে। তো এই সকল জায়গাগুলোতে আমরা হচ্ছে এখনকার দিনে বায়োমেট্রিক্স ইউজ করতেছি। তারপর পাসপোর্টের ক্ষেত্রে এটা আপনারা জানেন সবচেয়ে বেশি মানে কি বলে যে বায়োমেট্রিক সিস্টেম ইউজ করা হয়েছে এটা ইন্ডিয়ার ক্ষেত্রে আধার কার্ড। 1.3 বিলিয়ন বায়োমেট্রিক্স ডেটা ওদের কাছে আছে, 1.3 বিলিয়ন। ইন্ডিয়ার এই আধার কার্ডের মাধ্যমে মানে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে ওদেরটাকে আধার কার্ড বলে, এটাতে সকল ইনফরমেশন ওরা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করছে এবং এতটা চমৎকার ভাবে কাস্টমাইজ করছে, এটা জাস্ট হচ্ছে কিউআর কোডটা যেটা স্ক্যান করলে ওর সকল ডিটেলস চলে আসে। ওকে, তারপর অফিস এক্সেস। আপনারা অফিসে দেখবেন যে যারা অফিসে যায় বা বড় প্রতিষ্ঠানগুলো আছে দেখবেন যে ওইখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকবেই। তারপরে হচ্ছে স্বাস্থ্য সেবা, রোগীর ডেটা সুরক্ষা, বায়োমেট্রিক লগ ইন। তো এখনকার দিনে মেডিকেলেও বায়োমেট্রিক ইউজ করা হচ্ছে, যে বিশেষ করে ইউএস এর ক্ষেত্রে। তো ইউএসএ তে দেখা গেছে আমার মানে একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি। আমার যে জেঠিমা আছে তো তিনি হচ্ছেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে গেছে। তো ওইখানকার মেডিকেল ট্রিটমেন্ট তো প্রচুর এক্সপেন্সিভ। তো যতক্ষণ পর্যন্ত ওদের ইন্স্যুরেন্স আপনি হচ্ছেন যে মানে ইন্স্যুরেন্স ইয়ে না করবেন, ক্লেম না করবেন, ততক্ষণ পর্যন্ত ওরা ওদের ট্রিটমেন্ট শুরু করবে না। লাইক আমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে, আপনি যতক্ষণ পর্যন্ত এটা না দেখাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওরা ট্রিটমেন্ট শুরু করবে না। তো আমার জেঠিমার এমন সিচুয়েশন হয়েছে, সে আসলে মুখে কোনো কথাবার্তাও বলতে পারতেছে না। তো তার হচ্ছে সেন্স এভাবে করে কাজ করতেছে না। পরে তার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা ছিল, তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করছে আর ওই পোর্টাল অ্যাক্টিভেট হয়েছে। পোর্টাল অ্যাক্টিভেট হওয়ার পরে তারপরে হচ্ছে তার ট্রিটমেন্ট শুরু হয়েছে। তো এই সকল ক্ষেত্রে যে বিশেষ করে এগুলো আমেরিকার ক্ষেত্রে সম্ভব, যে ওইখানে দেখা গেছে যে মানে কি বলে যে পেশেন্ট আছে তার ইনফরমেশন কালেক্ট করতে হলে, যেমন আমাদের বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজনকে কোথাও হসপিটালে নিয়ে গেলে আমাদের কাছ থেকে তার হিস্ট্রি চায়, তার ব্লাড প্রেশার ছিল কিনা, সে কোন মেডিসিন খায়। কিন্তু ওরা যে সিস্টেমটা যেভাবে শুরু করছে, যেভাবে রেডি করছে, সেখানে একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রোগীর পুরো হিস্ট্রি চলে আসে, তার ইন্স্যুরেন্সের হচ্ছে যে যত টাকার অ্যামাউন্ট আছে সব ফিগার চলে আসে, এবং সেই ইন্স্যুরেন্সের থ্রুতে তার ট্রিটমেন্টের যে প্রসিডিওর এগুলো সবকিছু একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা কন্ট্রোল করে। তো এই জায়গাগুলোতে এখনকার দিনে বায়োমেট্রিক্স ইমপ্লিমেন্টেশন হচ্ছে। স্যার কারো কি কোনো কথা মানে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন। বায়োমেট্রিক্স এর এই যে প্রয়োগের কথা বলছে, ইমপ্লিমেন্টেশনের কথা বলছে, ঠিক আছে? বায়োমেট্রিক্স এর ইমপ্লিমেন্টেশনের কথা বলছে যে কোথায় কোথায় ইউজ করি আমরা। স্মার্ট ডিভাইসে ইউজ করি, ব্যাংকিং এ ইউজ করি, তারপরে হচ্ছে আমরা কি বলে পাসপোর্টের ক্ষেত্রে ইউজ করি, এরপর হচ্ছে অফিস অ্যাক্সেস, তারপর হচ্ছে মেডিকেল বা হচ্ছে হলো গিয়ে মেডিকেল সায়েন্সে, বা সহজ কথায় বলতে পারি যে মেডিকেল সার্ভিসেস এর ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করি। সুবিধা বা বেনিফিটস, এটা হচ্ছে হাই এন্ড সিকিউরিটি প্রোভাইড করে, ঠিক আছে? হাই এন্ড সিকিউরিটি প্রোভাইড করে, বাট আমি যেটা বলছি এটা মনে করেন যে রিয়েল লাইফে হাই এন্ড সিকিউরিটি ঠিকই আছে। এখন এখন বলবেন যে স্যার আপনার ছেলের কাছে গেলে তো সমস্যা নাই, ওই জায়গায় গেলেই সমস্যা আছে। কেন আপনি জানেন আমাদের ফোনের মধ্যে আমরা সবগুলো এক্সেস লগ ইন করে রাখি, ফেসবুক বলেন, ইনস্টা বলেন। তো সেদিন আমার ছেলে মনে করেন, মনে করার কি আছে, অ্যাকচুয়ালি জিনিসটাই হয়েছে যে সে স্ক্যান করে আমার ফোনটা নিছে। ফোনটা নেওয়ার পর সে হুটহাট দেখা গেছে যে নোটিফিকেশন আসছে, গ্রুপ মানে একটা ভিডিও কনফার্মেশনের ইয়ে আসছে, কি বলে যে মেসেজ আসছে বা এরকম কিছু একটা হবে। আমার কলেজের ক্লোজ গ্রুপের মধ্যে ইয়ে হচ্ছে, কি বলে মেসেঞ্জারে একটা ভিডিও কনফারেন্স হচ্ছে। তো ভিডিও কনফারেন্স না, যে আমার ঢাকা কলেজের কোনো একটা ইয়ে ছিল, কি বলে গ্রুপ ছিল, মেসেঞ্জার গ্রুপ ছিল। তো সে সেটাতে ঢুকে ভিডিও কল দিয়ে দিছে। তো এখন ও তো ভিডিও কল দিয়ে গেছে, সবার কাছে ভিডিও কল গেছে। তো আমাকে কলেজ থেকে আমার আরেকটা ফোন আছে, আমার বলতেছে তানভীর তুমি ভিডিও কল দিচ্ছ কেন? পরে আমি যা হচ্ছে দেখলাম যে আমার ছেলের থেকে ফোন নিলাম, যে বাবা তুমি এটা কি করছো? বলে কি বাবা সমস্যা নেই, আমি এমনি একটা কল দিছিলাম এই আর কি। তো এই জন্য আসলে এইসব জিনিসগুলো খুবই প্রবলেমেটিক। হয়তো আপনার কাছে মনে হইতে পারে এটা খুব সিকিউর, সবচেয়ে ইনসিকিউরিটিতে আমরা হচ্ছে বাসাতেই কিন্তু ভুগি বায়োমেট্রিক নিয়ে। ধরেন আপনার আম্মা আপনার ফোন চেক করতে চাইতেছে,
এখন চেক করার সময় হয়তো গার্ডিয়ানরা শুনতেছে আমার কথা, তো ফোন চেক করতে চাইতেছে, তো এখন সে আপনার চেহারার সামনে দিয়ে ফোনটা নিয়ে দেখা শুরু করছে যে হ্যাঁ আপনি এত রাতে কিসের মানে ক্লাস করতেছেন চেক করার জন্য। এখন যদি প্যাটার্ন লক থাকতো, আপনার আম্মু তখন বলতো যে প্যাটার্ন লক দে, বলে কি আম্মা আমি তোমার চেহারা দেখে প্যাটার্ন লক ভুলে গেছে বা পিন বা পাসকোড ভুলে গেছে। তো এই সমস্ত দিক থেকে মনে করেন, এই সমস্ত দিক থেকে আমাদের যে ফেস আইডি যেটা আছে বা মানে বিশেষ করে বায়োমেট্রিক্স যেটা আছে সেটা ইনসিকিউর, মানে এটা আমি জাস্ট মজার ছলে বলছি, বাট হচ্ছে যে রিয়েল লাইফে বায়োমেট্রিক্স কিন্তু হাই এন্ড সিকিউরিটি এনশিওর করে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে ডাটা এক্সেস করতে পারবেন না। যেমন ঢাকা কলেজে যেটা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট আইসা বলে যে স্যার আমি তো গতদিন ছিলাম, ফেসও দিছি, অনেকে অনেক কথাবার্তা বলে ব্লা 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 ব্লা। এন্ড কথা হচ্ছে যেটা আমি লাস্ট 15 ইয়ার্স থেকে দেখছি, ফেস আইডি বা বিশেষ করে ফেস আইডির মানে ওয়ার্কিং পারফরমেন্স এটা হচ্ছে খুবই এক্সট্রাঅর্ডিনারি, যে ভুল হওয়ার চান্সেস নাই। আপনি যদি ঠিকমতো ডাটা পাঞ্চ করেন আপনার ডাটা আসতে বাধ্য। তো আমি কখনো এটাতে কোনো অসঙ্গতি দেখি নাই। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে বলে যে স্যার আমি তো কলেজে ছিলাম, কিন্তু কেন আমার বাসায় যে মেসেজ গেল আমি তো বুঝলাম না। এটা ডেফিনেটলি সে হচ্ছে ঠিক টাইম ফ্রেমে হচ্ছে ফেস আইডি দেয় নাই। তো এটা নিয়ে আমি আপনাদেরকে বুলিয়ান অ্যালজেব্রা পড়ানোর সময় আমি বায়োমেট্রিক সিস্টেম এবং লজিক ইন্টিগ্রেশন বিষয়গুলো এক্সপ্লেইন করব আপনাদেরকে, তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো স্যার। ওকে, তারপর সুবিধাজনক, আপনি পাসওয়ার্ড পিন কোড ভুলে যেতে পারেন। তো এই জন্য মানুষ কি করে রাখে, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিয়ে রাখে যাতে পাসওয়ার্ডের প্যারা না খাইতে হয়। ওকে, তারপর এটা প্রসেস হইতে সময় খুব কম লাগে, পাসওয়ার্ড দিতে টাইপ করতে ভেরিফাই হইতে অনেক সময় লাগে, বাট ফেস আইডি ফিঙ্গারপ্রিন্ট এটা পাসওয়ার্ড বা পিন কোডের থেকে প্রসেস হইতে সময় খুব কম লাগে। আর প্রত্যেকটা এটা হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। যেমন আমার পাসওয়ার্ড এখন দেখা গেছে আমি নাই, এন্ড কলেজে আমাকে ফোন করে বলতেছে যে আপনার পিসিটা অ্যাক্সেস করতে হবে, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আমার পাসওয়ার্ডটা যে দিচ্ছে, আমার কম্পিউটার আমাকে কিভাবে আইডেন্টিফাই করবে যে পাসওয়ার্ড ম্যাচ করছে, পাসওয়ার্ড ম্যাচ করলেই অ্যাক্সেস করতে পারবে, এরকমই তো তাই না? পাসওয়ার্ড ম্যাচ করবে আমাকে সিস্টেমে অ্যাক্সেস করতে দিবে। এখন আমার যে মনে করেন যে কলিগ আছে লাইক হচ্ছে রাজেশ দা, তো আমি যখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব তাকে, তো রাজেশ দা যখন এন্ট্রি দিবে কম্পিউটার কিন্তু তখন ওটা বুঝবে না যে এটা রাজেশ দা না এটা হচ্ছে তানভীর, সে দেখবে পাসওয়ার্ড ম্যাচ আছে কিনা, অর্থাৎ একই পাসওয়ার্ড 4-5 জন ইউজ করতেছে। কিন্তু বায়োমেট্রিক অথেন্টিকেশন যদি আসে, একটা ফিঙ্গারপ্রিন্ট আইডি দিয়ে শুধুমাত্র ওই ডিভাইসটাকে ওই ব্যক্তি অ্যাক্সেস করতে পারবে। ধরেন সাপোজ আমার কম্পিউটারে যদি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি থাকতো, দ্যাট মিনস ওই ডিভাইসটা শুধুমাত্র আমি ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবো না। এই জিনিসটার নামই হচ্ছে অনন্য আইডেন্টিফায়ার বা ইউনিকলি আইডেন্টিফাই। ঠিক আছে, বায়োমেট্রিক ক্যান ইউনিকলি আইডেন্টিফাই দ্য ইউজার। ওকে, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। তো এই জন্য অনেক ক্ষেত্রে স্যার বায়োমেট্রিক ইউজ করা হয়, যে যার ডিভাইস সে ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। লাইক আপনার মোবাইল ফোন, আপনার মোবাইল ফোনটা অন্য কেউ যদি নিয়ে যায়, তার কাছে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে সে কিন্তু ফোনটা অ্যাক্সেস করতে পারবে না। এখন ওটা কি করে, এখনকার দিনে এই জায়গাগুলোতে মানুষ হচ্ছে কি বলে অনেক স্মার্ট হয়ে গেছে, চোর স্মার্ট হয়ে গেছে। তারা হচ্ছে আপনার স্মার্টফোন কখনো অন্যজনের কাছে সেল করে না, কারণ স্মার্টফোন দিয়ে আপনাকে ইজি ভাবে কি করা যায়, আপনি আইডি ট্রেস করতে পারবেন যে আপনার ফোনটা কই আছে। কারণ এখন বিভিন্ন অ্যাপ টেকনোলজি আছে, আর অ্যাপেল তো খুবই এক্সট্রাঅর্ডিনারি, যে অ্যাপেলের ডিভাইস যদি কেউ চুরি করে আর আপনার যদি ফাইন্ড মাই ফোন নামক অ্যাপটা অ্যাক্টিভেট করা থাকে, আপনি ইজিলি ট্রেস করতে পারবেন ওই ফোনটা অন করলে ওটা কোথায় আছে। তো ওরা এখন কি করে, ফোন টোন কিছু অফ করে না, তারা হচ্ছে পার্স সেল করে। লাইক আমি একবার মোতালেব প্লাজাতে গেছি, তো যাওয়ার পর এক ভদ্রলোক আমার পাশে আসছে, আইসা বলতেছে আমার অরিজিনাল অ্যাপেলের ডিসপ্লে লাগবে। তো পাশের থেকে এক ভদ্রলোক বলতেছে আয়না দিতে পারবো, একদম অরিজিনাল। তো পাশের থেকে এক ভদ্রলোক বলতেছে হ্যাঁ আয়না দিতে পারবো, দাম হচ্ছে 30,000 টাকা পড়বে। তো ঠিকই আয়না দিছে, এবং কানেক্ট করার পর দেখায়ও দিছে যে সে দেখেন যেটা অরিজিনাল অ্যাপেলের প্রোডাক্ট। অ্যাপেল অটোমেটিক্যালি ভেরিফাই করছে বিষয়টা। জিনিসটা হচ্ছে কি, যে এই যে কারো ফোন রাস্তা থেকে যখন চুরি হয়েছে, তারা ওই ফোনটাকে অন করে নেই, তারা মোতালেব প্লাজাতে আইনা সেল করে দিছে। মোতালেব প্লাজার যে মানে ওইখানে আসলে হিউজ লেভেলের বহুত কাজ হয়।
যে মনে করেন যে আমি ক্লোজলি দেখি তো অনেক কিছু অবজার্ভ করি। তা আমার আসলে সবচেয়ে, এটা অনেকে হয়তো জানে না, যে আমার যে থাকে না প্রত্যেকটা মানুষের, যেমন কারো ফ্যাসিনেশন থাকে, যে আমার কারের প্রতি ফ্যাসিনেশন, ভালো ড্রেসের প্রতি ফ্যাসিনেশন, তারপরে হচ্ছে খাতা কলমের প্রতি ফ্যাসিনেশন, খাওয়া দাওয়ার প্রতি। আমার হচ্ছে টেকনোলজিক্যাল বিষয়গুলোর উপর ফ্যাসিনেশন খুবই বেশি। আমি ম্যাক্সিমাম টাইমে মোতালে প্লাজাতে মানুষ খুঁজে পায়, তারপরে হচ্ছে বড় বড় কম্পিউটারের দোকানে খুঁজে পায়, তারপরে হচ্ছে স্টান কি বলে এলিফ্যান্ট রোডে যে মাল্টিপ্ল্যানের অপোজিটে একটা ছোট্ট গলি আছে, ওইখানে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এগুলা মনে করেন যে সেকেন্ড হ্যান্ড হার্ডওয়্যার এগুলো সেল করে। তো ওই জায়গাগুলোতে আমাকে খুঁজে পাওয়া যায়, যে আমি আসলে খুঁজতে থাকি ডিভাইস, এগুলা ডিভাইসের প্রতি আমার ভালোবাসা অন্যরকম। তো ওইখানে যেটা আমি বুঝছি, যে কোনো একটা আইফোন মনে করেন ফ্রেশলি কেউ চুরি করছে, চুরি করে এসে তাদের কাছে সেল করছে, তারা হচ্ছে ওইগুলোর স্পেয়ার পার্টস, অর্থাৎ ডিসপ্লে খুলে নিছে, তারপর হচ্ছে স্পিকার খুলে নিছে, তারপর হচ্ছে সেন্সর খুলে নিছে, সিম কার্ডের স্লট খুলছে, তারপর ব্যাটারি, এগুলো সবকিছু আলাদা করে ফেলছে। এবং ওই মডেলের কোনো ফোন আসলে তখন জাস্ট ওই ডিভাইস দিয়ে ওটাকে কি করে দেয়, তারা চেঞ্জ করে দেয়। তো এখনকার দিনে চুরিটা কিন্তু এই লেভেলে চলে গেছে, যে অরিজিনাল প্রোডাক্ট পাইলে ওরা ওইটা কারো কাছে ফোন সেল করে না। আগে যেটা হইতো, কারণ মানুষ ডিটেক্ট করে ফেলায়, এখন টেকনোলজি অনেক অ্যাডভান্স। আর প্রত্যেকটা ফোন হচ্ছে যে তার গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভেট করা থাকে, তো এখানে ট্রেস করা পসিবল। তো ওরা ফোনগুলোকে এভাবে করে স্যার সেল করে। ওকে, আচ্ছা যাই হোক, কারো কোনো কোশ্চেন আছে স্যার? তারপর চ্যালেঞ্জ বা ঝুঁকি, এই যে আমি কিছুক্ষণ আগে বলছি প্রাইভেসি ইস্যু। বায়োমেট্রিক ডেটা হ্যাক হলে স্থায়ী ঝুঁকি, অর্থাৎ আপনার কাছ থেকে কেউ আপনার ফোনটা কালেক্ট করছে, করার পর আপনার বায়োমেট্রিক্স ইনফরমেশনের থ্রুতে সেটাকে অ্যাক্সেস করছে। এখন আপনি চাইলে ওই বায়োমেট্রিক ইনফরমেশনটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সে ওই ইনফরমেশনটা লাইফ লং যতদিন তার কাছে থাকবে সে ওটাকে ইউটিলাইজ করতে পারবে। দিস ইজ কল্ড প্রাইভেসি ইস্যু। ওকে, তারপর এইটা আসলে মুভিতে দেখা যায়, এরকম ধরনের সিচুয়েশন কখনো হয় না। ওই যে আপনি দেখবেন নিড ফর স্পিড, বিশেষ করে ইয়েতে দেখবেন, আপনি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে দেখবেন, যে বা অন্যান্য বিভিন্ন মুভিতে দেখবেন, যে কেউ কম্পিউটারের মধ্যে টাইপ করছে, তার ফিঙ্গারপ্রিন্ট আছে, সেটাকে ট্রেস করছে, সেটাকে মনে করেন যে হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে ছবি তুলছে, ছবি তুলে সেই ছাপটাকে তারা রেপ্লিকা করছে, করে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করছে। এটা খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। এটা সাইফাই বিষয় হয় না এমনটা না, হয়, কিন্তু এটার জন্য হাই রেজুলেশনের ফটো লাগবে। এটা আসলে আপনার ছবি দিয়ে তো হয় না, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা বেশি হয়, এটা দেখা যায় বেশি। ওকে, টেকনিক্যাল লিমিটেশন, টেকনিক্যাল লিমিটেশনটা একটু বুঝায় বলি। ফেস আইডি মেশিনে আপনার ছবি স্ক্যান করছে, এখন মনে করেন ফেস আইডি মেশিনে আপনি দাঁড়াইছেন, ওই দিন খুবই অন্ধকার, বাইরে মেঘ বৃষ্টি হবে, অন্ধকার, উপরে যে লাইটটা ছিল, ধরেন ওইখানে উপরে কোনো লাইট নাই, তো আলো না থাকার কারণে ফেস আইডি মেশিন আপনাকে ডিটেক্ট করতে পারবে না। তার মানে পরিবেশের কি আছে, ফ্যাক্টর আছে। আবার আপনি ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছেন, যেমন আমি একটা কাজ করছিলাম যখন ন্যাশনাল এনআইডি কার্ড হয়েছিল, তখন অনেক আগে আহ মানে কমলাপুরে যেটা হচ্ছে, যে ফিঙ্গারপ্রিন্টের ডাটা কালেক্ট করার জন্য আমাকে রাখা হয়েছিল, তো ভলেন্টিয়ার হিসেবে। তো সবারই তো ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, বিশেষ করে আমাদের বাসায় যারা খালারা কাজ করে তারা আসছে। তো তাদের জন্য জিনিসটা ছিল খুবই কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড মানে কি, সুপার ডুপার কমপ্লিকেটেড। কারণ তারা পচা সাবান দিয়ে এমন পরিমাণ কাপড় ধুইছে, সেটার সাথে ফিঙ্গারের যে কি বলে রেখাগুলো আছে, বা হচ্ছে যে লাইন গুলো আছে, সেই লাইন গুলো সব প্লেন হয়ে গেছে। যখনই ফিঙ্গার গুলোকে স্ক্যান করার জন্য নেওয়া হয়, মেশিন ফিঙ্গারকে স্ক্যান করতে পারে না। ঠিক আছে, তো এইটার কথাই বলা হয়েছে টেকনিক্যাল লিমিটেশন। ঠিক আছে, টেকনিক্যাল লিমিটেশন কি, ফেস আইডির ক্ষেত্রে যদি আলো না থাকে ফেস রেকগনাইজ হবে না। সেম ভাবে আপনার যদি ইয়ে থাকে, কি বলে টেকনিক্যালের কথা যেটা বলছি, যে ফিঙ্গারপ্রিন্টের যদি হাত খড়খড়া হয়ে যায়, মানে বিশেষ করে যে ফিঙ্গারপ্রিন্টের রেখাগুলো চলে যায়, বিশেষ করে অনেকে শীতের সময় যেটা হয়, যে হাত ফাটার একটা মানে সমস্যা থাকে, বা স্কিন ইস্যুস থাকে, তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হয় না। আবার হচ্ছে অনেকের হাত মনে করেন পানির কলের মতো, পানি ঘাম বা সোয়েটিং করতেই থাকে, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে আই গেস। তো তাদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু হয় না, তার মানে পরিবেশের একটা ইস্যু আছে। তো এই বিষয়গুলোর জন্যই মূলত হচ্ছে আপনার কাজ করে না। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে এক ছেলে
ঢাকা কলেজে ভর্তি হওয়ার আগে চুল বড়, দাড়ি টাড়ি বড়, সে হচ্ছে ফেস দিছে। তা আমি বলছি তোমারটা তো নিবে না। তা আমার কথা আসলে মানুষ বিশ্বাস করতে চায় না। আল্লাহ এমন ভাবে আমার চেহারা বানাইছে, আমি যাই বলি মানুষ আসলে বিশ্বাস করে না। তাই বলছি তোমার তো ফেস আইডি হবে না। তো ও কেয়ার করে না কেন, তখন তো জানে না যে আমি টিচার নাকি কি, মামা হিসেবে ভাবছে। তাই আরেকজন আমার জ্ঞান দিল, হ্যাঁ এটা এইভাবে কাজ করে, এই সেই মুছে। ও আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে প্রথম দিন যখন কলেজে গেছে, ওর যখন ট্রিমার দিয়া চুল তারপরে দাড়ি টাড়ি একদম নাই করে ফেলাইছে, একদম জিরো করে ফেলাইছে। ও আইসা ফেস আইডি মেশিনের সামনে দাঁড়াইতেছে, ফেস আইডি মেশিন তো বলতেছে আইলা আমি তো আপনার চিনি না, আপনি কেডা। তো বিষয়টা হচ্ছে যে ফেস আইডি মেশিনের কি আছে, লিমিটেশন আছে। যে আপনার ফ্যাক্টর গুলো আছে, লাইক হচ্ছে যে চুলের সাইজ, এগুলো কিন্তু লিমিটেশনের ইস্যুর মধ্যে পড়ে। যে আপনি স্ক্যান করে গেছেন, স্ক্যান করার আগে আপনার দাড়ি ছিল না, স্ক্যান করার পর দাড়ি আছে, তখন কিন্তু নিতে পারবে না বিষয়গুলো। এজন্য পাসপোর্টের ক্ষেত্রে ফেসও রাখা হয়, ফিঙ্গারও রাখা হয়, যাতে একটা না থাকলে অন্যটা দিয়ে কি করা যায়, আইডেন্টিফাই করা যায়। সামনে হয়তো আপনারা দেখতে পাবেন আগামী 2-3 বছরের মধ্যে যে ফেসের মধ্যে মানে পাসপোর্ট ভেরিফিকেশনের মধ্যে ভেইন রেকগনিশনটাও চলে আসে। ওইটা আসলে তখন আর হচ্ছে ফেস আর ইউজ করা হবে না, কি বলে ফিঙ্গারপ্রিন্টার ইউজ করা হবে না। এগুলো হচ্ছে লিমিটেশন। আবার ভয়েস রেকগনিশনের ক্ষেত্রে হয়, আপনার ঠান্ডা লাগছে, আপনি এখন কথা বলতেছেন, তো আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট মানে বায়োমেট্রিক অথেন্টিকেশন আপনি করছিলেন, তখন যে ভয়েসের ফ্রিকোয়েন্সি ছিল, ঠিক আছে, স্যাম্পলিং ছিল, সেটা এখন কিন্তু আর ম্যাচ করতেছে না। তখন আপনাকে রেকগনাইজ নাও করতে পারে। এই ইস্যুগুলো কিন্তু হয় স্যার। আবার মনে করেন এথিক্যাল ইস্যুস। এথিক্যাল ইস্যুস কি, ধরেন আমরা ফোন কোম্পানিগুলোর কাছে আমাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বা বায়োমেট্রিক আইডি গুলো আছে, বায়োমেট্রিক্স ইনফরমেশন আছে। তারা যদি এগুলোকে মিসলিড করে, তাহলে ওইটা দিয়ে কিন্তু খুবই কমপ্লিকেটেড টাস্ক করা যায়, খুবই কমপ্লেক্সিটি করা যায়, এবং বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করা যায়। যেমন এরকম একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি। ভারতের কেরালাতে এই ইনসিডেন্টটা হয়েছিল যে যেই ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের ইনফরমেশন হচ্ছে শেয়ার করা হয়েছে। মানে এক ভদ্রলোক হচ্ছে মানে ক্রাইম করতো, তো সে দেখছে যে ব্যাংকের মানে সে দেখছে যে অমুক এক ভদ্রলোক মারা গেছে। তো তার কাছে ইনফরমেশন আসছে যে ওদের তো আধার কার্ডের কথা বলছে, আধার কার্ড অনুযায়ী কেউ একজন হচ্ছে ইনফরমেশন ক্র্যাক করছে, এবং ক্র্যাক করার পর সে দেখতে পাইছে যে কারা কারা মারা গেছে বা এক্সপায়ার করছে, সেরকম একটা ইনফরমেশন তারা পেয়ে গেছে। কারণ আধার কার্ড প্রতিনিয়ত আপডেট হয়, যে পেনশন নিতে গেলেও কেউ মারা গেছে, তার হচ্ছে হলো গিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য এই আধার কার্ডটা কিন্তু ইউজ করতে হয়। আর আধার কার্ডের মধ্যে সকল ইনফরমেশন টাইম টু টাইম আপডেট হয়ে যায়, যে কেউ মারা গেছে বা জীবিত আছে, এই বিষয়গুলো। তো ওইটা যখন আপগ্রেড হয়েছে, তাদের ভিতরে একটা ক্রিমিনাল মনে করেন যে অর্গানাইজেশন, সে মৃত ব্যক্তির বায়োমেট্রিক ইনফরমেশন গুলো কালেক্ট করছে, এবং কালেক্ট করার পর ওই ইনফরমেশনের উপর বেস করে সে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের মনে করেন যে বানাইছে, কি বলে স্যাম্পল বানাইছে। এবং সে হচ্ছে একটা মার্ডার করছে, মার্ডার করার পর ওইখানে যে ফিঙ্গারপ্রিন্টটা লিভ করে আসছে, ওই ফিঙ্গারপ্রিন্ট যে কেরলা যে আছে, যে যারা ইনভেস্টিগেশন ব্যুরো আছে, তারা হচ্ছে ওই ফিঙ্গারপ্রিন্টটাকে স্ক্যান কইরাই খুঁজে পায় না যেটা কোথায় আছে, কারণ লোক তো মরেই গেছে। আর ওই লোকের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, খুঁজাও পায় নাই। পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ ধরে তারা হচ্ছে ওই ক্রিমিনালকে আইডেন্টিফাই করছে, এবং আইডেন্টিফাই করার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ইন্টারোগেশন করা হয়েছে, তখন সে এই চাঞ্চল্যকর তথ্যটা দিয়েছে। ঠিক আছে। তো কেল্লা সরকার মানে কেল্লার যে পুলিশ আছে, তারা মানে পুরোপুরি শক্ট হয়ে গেছে যে বায়োমেট্রিক্স এর ইনফরমেশন ইউজ করে এই টাইপের হচ্ছে কমপ্লিকেটেড ক্রাইম করা যায়। বাট একটা জিনিস মনে রাখবেন, দেয়ার ইজ নো পারফেক্ট ক্রাইম। ক্রাইম কখনো পারফেক্ট হয় না। ক্রাইমের মধ্যে কিন্তু প্রবলেম থাকবে, ওটা ফাইন্ড আউট হবে। হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে যে ওইটাতে কোনো ইস্যু নাই বা কোনো মনে করেন ল্যাগ নাই, কিন্তু যারা ইনভেস্টিগেশন করবে তারা ফাইন্ড আউট করতে পারবে। তো এই জন্য এই যে ইথিক্যাল ইস্যুস এর কথা বলছি। আচ্ছা বাই দ্য ওয়ে, এরপর থেকে আমি যে স্লাইড গুলো বানাবো, স্লাইড গুলোর সাথে আমি ইংলিশও অ্যাড করে দিব, কারণ আমি আসলে ভুলে গেছিলাম যে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা আছে। তো আমি বলে দিচ্ছি স্পুফিং অ্যাটাক, এগুলো বলে দিচ্ছি। তারপর টেকনিক্যাল লিমিটেশন বলছি। যারা ইংলিশ ভার্সন আছেন তারা কি আমার কথা ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন? কারো কি কোনো ইস্যু হচ্ছে কিনা স্যার? সবাইকে ক্লিয়ার কিনা স্যার? Yes, sir, clear. ওকে, ফাইন।
তারপরে স্যার এখনকার দিনে মোস্ট পপুলার বায়োমেট্রিক টেকনোলজি গুলো কি কি? যেমন অ্যাপেল ফেস আইডি, 3D ফেস ম্যাপিং, এটা এখনকার দিনে খুবই পপুলার। যারা আইফোন ইউজ করেন তারা এই ফিচারটার সাথে অবগত, ফিচারটার সাথে পরিচিত। তারপর আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে স্যামসাং এর টেকনোলজি, বাট এখন অপোতে ইউজ করা হচ্ছে, ভিভোতে ইউজ করা হচ্ছে। ওকে, তারপরে হচ্ছে এই যে ইন্ডিয়ান আধার কার্ডের কথা বলছি, বায়োমেট্রিক আইডি 1.3 বিলিয়ন। ওকে, এটা পরীক্ষায় আসতে পারে যে সবচেয়ে বড় বায়োমেট্রিক আইডি কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে ইন্ডিয়ান আধার কার্ডে, যেটা হচ্ছে 1.3 বিলিয়ন ইউজার আছে। তারপর ক্লিয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রতে বিমান বন্দরে বায়োমেট্রিক বোর্ডিং এর জন্য ইউজ করা হয়। ঠিক আছে, যে আপনি বোর্ডিং এ যাবেন, যখন আপনি টিকিট নিবেন, তো বোর্ডিং এ যাওয়ার আগে চেক করে দেখতে চাই যে আসলে ভদ্রলোক যাকে সন্দেহ হইতেছে সে আসলে ভ্যালিড মানুষ কিনা, কোনো টেররিস্ট কিনা। তখন সে তার হচ্ছে ভেইন রেকগনিশন থাকে, 3টা ফ্যাক্টর থাকে ওদের, ভেইন, তারপর হচ্ছে বাংলাদেশ থেকে যারা যায় ওদেরটা আলাদা, বাট ওদের যে সিটিজেন যারা আছে তাদের অথেন্টিকেশনটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থাকে, তারপর হচ্ছে ফেস আইডি থাকে, ভেইন থাকে, তারপর হচ্ছে দাঁতের এক্সরে থাকে। আপনারা জানেন কিনা যে ইউএসএ তে প্রত্যেকটা মানুষের কিন্তু ডেন্টাল স্ক্যান আছে, কারণ আগে প্রচুর পরিমাণে প্লেন ক্র্যাশ হইতো। তো প্লেন ক্র্যাশ হলে প্লেনের যে ফুয়েলটা থাকে সেটা হচ্ছে খুবই দাহ্য পদার্থ থাকে, মানে হাই ইন্টেন্সিটির কি বলে এক্সপ্লোশন ক্রিয়েট করে এটা, আর এটা খুব তাড়াতাড়ি সবকিছুকে পুড়ায় ফেলে। তো ওই জন্য যখন লাশ পুড়ে যায় আইডেন্টিফাই করা খুব টাফ হয়, ডিএনএ ম্যাচ করে আইডেন্টিফাই করতে অনেক সময় লাগে। বাট মানুষের দাঁতের যে এক্সরে আছে, এই যে দাঁতের যে স্ট্রাকচার আছে, মুখমণ্ডলের ম্যাক্সিলা ম্যান্ডিবল, সেটা কিন্তু ইউনিক। তো তারা ওই তাদের প্রত্যেকটা সিটিজেনের তারা হচ্ছে এই যে কি বলে এই টিতের বা হচ্ছে এই যে দাঁতের তারা কি করে একটা ওপিজি করে রাখে, যেটাকে ওপিজি বলে। তো এই ওপিজি বা এক্সরে তারা হচ্ছে ম্যাচ করে খুব তাড়াতাড়ি বডি আইডেন্টিফাই করার ক্ষেত্রে তারা এই বিষয়টা ইউজ করে। ঠিক আছে, তো এই বায়োমেট্রিক বোর্ডিংটা তারা ইউজ করে, যখনই হচ্ছে স্ক্যান করে বোর্ডিং করার আগে সবকিছু ইনফরমেশন চলে আসে যে কোনো ইস্যুস আছে কিনা, কোনো ধরনের কোনো কমপ্লেইন আছে কিনা। তো ওইটার বেসিসে তারা হচ্ছে প্যাসেঞ্জারকে বোর্ডিং করতে দেয়। আর এই জিনিসটার নামই হচ্ছে ক্লিয়ার। তো এই কয়টা পপুলার টেকনোলজি, এই ক্লিয়ার টেকনোলজিটা খুব তাড়াতাড়ি এটা দুবাইতেও চলে আসবে, দুবাইতেও এই টেকনোলজি গুলো ইউজ করা হবে। ইনফ্যাক্ট আমাদের যে বায়োমেট্রিকের ডাটা আছে সেই ডাটাগুলো কিন্তু ইউএস এর যে অ্যাভিয়েশন আছে তারাও কিন্তু কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। ইনফ্যাক্ট দুবাইতেও, এটা আমি যতটুকু জানি এই টেকনোলজিটা দুবাইতেও আছে। ওকে, তারপর নৈতিক এবং আইনি বিবেচনা, এথিক্যাল অ্যান্ড ল এসেনশিয়ালস, ডেটা প্রোটেকশন ল, জিডিপিআর ইউরোপ এবং বিপা অনুসারে ডেটা সংরক্ষণের নিয়ম। তো আপনার এই যে বায়োমেট্রিকের ডাটা যারা কালেক্ট করতেছে সেই ডাটাগুলোকে তারা যদি ইউজ করে তাদের এগেইনস্টে কিন্তু অ্যাকশন হবে। ইনফ্যাক্ট ওই কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাবে, এরকম 2টা টার্মস এর কথা বলতেছে। এগুলো হচ্ছে ইউরোপ এবং ইউএসএ তে তাদের 2টা ইনস্টিটিউশন, এবং এটা হচ্ছে তাদের হচ্ছে ল, ইনস্টিটিউশনাল ল। এই ল এর বেসিসে কোনো একজন, কোনো কোম্পানি যারা এই বায়োলজিক্যাল ডাটাগুলোকে প্রিজার্ভ করবে তারা হচ্ছে এই ডাটাকে কারোর সাথে শেয়ার করতে পারবে না। ইনফ্যাক্ট কয়েকদিন আগে কিন্তু মিস্টার জুকারবার্গকে এটা নিয়ে কিন্তু ক্লেইম করা হয়েছিল। আপনারা জানেন মার্কিন কংগ্রেসে তাকে ডাক দেওয়া হয়েছিল যে বিশেষ করে ফেসবুক আমাদের ডাটাগুলোকে কিন্তু কি করতেছে, প্রতিনিয়ত ইউজ করতেছে আমাদের উইদাউট এনি অথেন্টিকেশন ছাড়া। তো যখনই জুকারবার্গকে জিজ্ঞেস করছে যে আপনি যে এই ডাটাগুলো যে ইউজ করতেছেন, এই ডাটাগুলো যে ইউজ করতেছেন আপনি কি ইউজারের পারমিশন নিছেন কিনা, জুকারবার্গ খুব স্মার্টলি কথা বলছে, হ্যাঁ নিছি তো। কেমনে? এই যে আপনি যখন কোনো একটা বিশেষ করে ফেসবুকের অ্যাপ ইনস্টল করছেন, ফেসবুকের অ্যাপ ইনস্টল করলে ফেসবুক আপনার কাছে বিভিন্ন ধরনের অথেন্টিকেশন চায় না? মাইক্রোফোনের অথেন্টিকেশন চায়, ক্যামেরার অথেন্টিকেশন চায়, তারপর হচ্ছে যে আপনার গ্যালারি অথেন্টিকেশন চায়। তো এই সকল ইনফরমেশন কিন্তু আপনি দিয়ে দেন, তো ও ওইটা দেখাই দিছে। তো এখানে কংগ্রেস কিন্তু কিছু করতে পারে নাই। তো ফেসবুক প্রতিনিয়ত আমাদের ডাটাগুলোকে কি করতেছে, ইউজ করতেছে। তো ওইটার উপর বেস করে পরবর্তীতে এই রুলসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে ইউএসএ তে, যে কোনো ইউজারের পারমিশন ছাড়া কেউ হচ্ছে মানে কোনো প্রতিষ্ঠান সেই ডাটাগুলোকে ইউজ করতে পারবে না। এবং অ্যাপেল তাদের লাস্ট যে
আপডেটটা দিছে সফটওয়্যারের, ওইখানে আপনি কোনো কিছু অ্যাক্সেস না দেওয়া ছাড়াও ফেসবুক আপনি ইউজ করতে পারবেন। তো মিস্টার জুকারবার্গ এটাতে হচ্ছে খুবই কষ্ট হয়েছে, তো এটা আসলে বিজনেস পলিসিকে নষ্ট করে দিছে। বাট অ্যাপেল যেটা কনসার্ন ছিল যে হ্যাঁ মানুষের ডাটা বা সিকিউরিটি যেন প্রাইভেসি যাতে ইনশিওর থাকে, যে যতই কথাই বলুক না কেন অ্যাপেলের মনে করেন প্রোডাক্ট যে ইউজ করছে তাদের ইকোসিস্টেম খুবই ইউজার ফ্রেন্ডলি এবং অ্যাজ ওয়েল অ্যাজ তারা হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোভাইড করে। আমি আসলে অ্যাপেল আমাকে কোনো টাকা দেয় না, আমি আসলে অনেক দিন ধরে ডিভাইস দেখি, তো আমি আগেই বলছি আমি আসলে ডিভাইসের প্রতি আমার ফ্যাসিনেশন অনেক বেশি, যে মানুষ টাকা পাইলে হচ্ছে বিভিন্ন দিকে ইনভেস্ট করে, আমি হচ্ছে ডিভাইসের প্রতি ইনভেস্ট করি, যে আমার বাসায় সব জায়গায় খালি ডিভাইস আর ডিভাইস, তো আমার কাছে মেশিনস খুব ভালো লাগে। তো এখন যেটা বলতেছে যে ওরা হচ্ছে আপনার সিকিউরিটি ডেটা সিকিউরিটি এনশিওর করতে চাচ্ছে। ইনফ্যাক্ট ওদের যে লাস্ট যে সিকিউরিটি আপডেট দিছে সেই আপডেট অনুযায়ী যে ইসরায়েলের যে স্পাইওয়্যার আছে পেগাসাস সেটাও কিন্তু আর বাইপাস করতে পারেনি। ইনফ্যাক্ট সিএসআই ইউএস এর যে ইনভেস্টিগেশন সংস্থা তারা হচ্ছে ওই ডাটাকে এক্সেস করার চেষ্টা করছিল বা ক্র্যাক করার চেষ্টা করছিল, হ্যাক করার চেষ্টা করছে, পারে নাই। তো তার মানে অ্যাপেল খুব স্ট্রং তাদের সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করে। ওকে, তারপর ইনফর্ম কনসেপ্ট, এই যে কিছুক্ষণ আগেই বলছি ব্যবহারকারীর অনুমতি ছাড়া ডেটা সংগ্রহ না করা, যে আমি চাচ্ছি না যে আমার বায়োমেট্রিক ইনফরমেশনটা দিতে, তো এটা আমাকে বলে, যেমন আপনি যখন নগদে যাবেন, নগদ আপনার কাছে কিন্তু চাই যে আপনার বায়োমেট্রিক ইনফরমেশনটা দেন। এখন বায়োমেট্রিক ইনফরমেশনটা আপনি যদি না দেন তাহলে সে কিন্তু কিছু বলবে না। ইনফ্যাক্ট নেওয়ার পরও নগদ বা বিকাশের কোনো ধরনের রাইট নাই সেই ইনফরমেশন অন্য কারোর সাথে শেয়ার করা। ঠিক আছে, সেটা যদি করে এবং সেটা যদি প্রুভ হয় সেটার জন্য তাদেরকে হিউজ লেভেলের পেনাল্টি দিতে হবে। তো সেটার কথাই বলতেছে ইনফর্ম কনসেপ্ট। আর এটা ডেটা প্রোটেকশন ল মানে হচ্ছে বায়োমেট্রিক ইনফরমেশন গুলোকে কিভাবে প্রসেস করবে, কোন কোন ক্ষেত্রে তারা ইউজ করতে পারবে, তার সুনির্ধারিত নীতিমালা, প্রোটোকল। ঠিক আছে, অর্থাৎ আমাদের কাছ থেকে যে বায়োমেট্রিক্স ইনফরমেশন গুলো নিচ্ছে প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা অর্গানাইজেশন, তারা সেই ইনফরমেশন গুলোকে কিভাবে রাখবে, কিভাবে ইউজ করবে এবং ইউজ করার ক্ষেত্রে কি কি বিধিনিষেধ আছে, কোথায় ইউজ করতে পারবে, এটার একটা ল আছে। সেই লটার নাম হচ্ছে ডেটা প্রোটেকশন ল, যেটার আন্ডারে আমাদের ইনফরমেশন গুলো আমরা কেমনে ইউজ করব সেটার হচ্ছে তারা কি বলে, সেটার তারা হচ্ছে যে গাইডলাইন প্রোভাইড করে সহজ কথায়। তারপর ইনফর্ম কনসেপ্ট, ওই যে যে কনসেপ্টটা যেটা হচ্ছে যে আমার ইনফরমেশন আমার ডাটাকে তারা যদি নেওয়ার পর কোথাও ইউজ করতে চায় ডেফিনেটলি আমার কাছ থেকে কি নিতে হবে, কনসার্ন নিতে হবে। যেমন আপনি এখন দেখতেছেন যে একটা ছেলে ময়মনসিং থেকে, বা ময়মনসিংই হবে মেবি, কারণ আমি আসলে ফেসবুক বা টিভিতে এখন এত বেশি মানে এঙ্গেজ থাকি না, তো জানি না, সেটা হচ্ছে যে বুয়েটে চান্স পেয়েছে, ফার্স্ট হয়েছে। এখন সে সব প্রতিষ্ঠানের থেকেই বুয়েটে ক্লাস করছে এবং অনেক জায়গায় এমনও আছে যে তার সাথে কথাও হয়নি, দেখাও হয়নি, তারে কোনো টাকাও দেয়নি, তার ইনফরমেশন দিয়ে দিয়েছে যে সে আমাদের অমুক ব্যাচের হচ্ছে স্টুডেন্ট ছিল। তো তার কোনো কনসার্ন নেওয়া ছাড়াই তার দ্বারা পাবলিশ করে দিছে, এটা বাংলাদেশের ক্ষেত্রেই পসিবল। তো এরকম লাইক হচ্ছে যে আপনার বায়োমেট্রিক ইনফরমেশন নিচ্ছে আপনার কনসার্ন ছাড়া এটা অন্যজনের কাছে দিয়ে দিছে। এই ধরনের কাজটা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান করে থাকে তাহলে ডেফিনেটলি সে হচ্ছে ল ব্রেক করছে এবং এটার জন্য তাকে পেনাল্টি দিতে হবে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি হচ্ছে যে ধরেন বিকাশ, দেখবেন যে আপনি বিকাশে যখনই ফাইনাল চেক আউট করতে যান নিচে লেখা উঠে যে রিড কেয়ারফুলি এবং আই এগ্রি নামক একটা চেক বক্স থাকে, আপনি সেটাতে কোনো কিছু না পড়া ছাড়া টিক চিহ্ন দেন। ওইখানে কিন্তু স্পষ্ট ভাবে বলা থাকে যে আপনার ডাটাগুলো, আপনার যে ডাটাগুলো নিছে, বায়োলজিক্যাল ডাটা নিছে বা আপনার ফোন নাম্বার নিছে, তারা কিভাবে ইউজ করতে পারবে সেটার কিন্তু গাইডলাইন দেওয়া আছে। এবং ওই গাইডলাইনের থ্রুতে আপনি যদি কোনো পাল্টা অভিযোগ দেন, যেমন আমি ফেসবুকে যদি বলি যে আপনি আমার ফোন নাম্বার ইউজ করছেন কেন, ফেসবুক বলবে তো আপনি তো বলছেন আই অ্যাগ্রিড, আপনার তো টিক চিহ্ন দিয়ে বলছেন আই অ্যাগ্রি, এটি চিহ্ন আপনি দিচ্ছেন না, এটাকে ডিজিটাল সিগনেচার বলেছে। তো এই ডিজিটাল সিগনেচার আমি তো কোনো কিছু না পড়া ছাড়াই আমি আই এগ্রি দিয়ে দিছি। তার মানে এই সফটওয়্যার কোম্পানিগুলো আমাদের ডাটাগুলোকে বিভিন্নভাবে ইউজ করতে পারবে এবং সেই ব্যাপারে অথরাইজেশন কিন্তু আমরাই দিছি স্যার। ঠিক আছে স্যার, ওকে। তো এই ছিল স্যার বায়োমেট্রিক্স এর বিষয়টুকু। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার।
বায়োমেট্রিক্স রিগার্ডিং কোনো কিছু থাকলে আমাকে জানাবেন। তো সব জায়গায় বায়োমেট্রিক্স এখন ইউজ করা হচ্ছে যে তাড়াতাড়ি ডাটা অ্যাক্সেস করার জন্য, অথেন্টিকেশন করার জন্য। তো এই ছিল স্যার বায়োমেট্রিক্স। স্যার বাই দ্য ওয়ে, আপনাদের সানডে, আগামীকাল সানডে 10:30-তে আপনাদের আবার লাইভ ক্লাস হবে। 10:30-তে লাইভ ক্লাস হবে এবং আগামীকাল হচ্ছে আমি আজকে তো বায়োমেট্রিক্স পড়াইছি, আগামীকাল আপনাদেরকে বায়ো ইনফরমেটিক্স পড়াবো। আর সানডের পর টুইসডে 10:30 কালকে আমি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ইনশাল্লাহ পড়াবো, বায়ো ইনফরমেটিক্স। আর টুইসডেতে আমি পড়াবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে। আর নেক্সট থার্সডেতে আপনাদের পড়াবো ক্রায়োসার্জারি। তার মানে আগামী উইকে সানডে থেকে থার্সডে আপনাদের মানে চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে। অবশ্য এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, বায়ো ইনফরমেটিক্স এগুলো না পড়াইলেও চলতো, কারণ আপনাদের যেগুলো আসার মতো ওই টপিকগুলো পড়ানো হয়ে গেছে, লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, এখান থেকেই আপনাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে চ্যাপ্টার 2 তে চলে যাব এবং চ্যাপ্টার 2 এর যত ইনফরমেশন আছে সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আমার টার্গেট থাকবে যে রোজার মধ্যে যাতে আপনাদের চ্যাপ্টার 2 পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি চ্যাপ্টার 3 কি করতেছেন গ্রুপটাতে? ফেসবুকের ক্লোজ গ্রুপটাতে কি চ্যাপ্টার 3 করতেছেন? ফেসবুকের ক্লোজ গ্রুপে সোম আর বুধবার, মানডে আর ওয়েডনেসডে 10:30 PM 10:30 PM এ কিন্তু চ্যাপ্টার 3 চলতেছে। আমি সাজেস্ট করবো আপনি ওগুলো করে ফেলবেন 10:30 PM এ। আগামী 2টা ক্লাস পর, মানে আগামী বুধবার থেকে, বুধবার না, বুধবারের পরের থেকে আপনাদের হচ্ছেন বুলিয়ান অ্যালজেব্রা শুরু হয়ে যাবে। অর্থাৎ আমি যদি টাইমটা দেখে বলি আপনাদেরকে, টাইমটা দেখে বলি, 10 তারিখ, 12 তারিখ। 10 তারিখে হচ্ছে স্যার সাবট্রাকশন পড়ানো হবে, বিয়োগ পড়ানো হবে লাইভ ক্লাসে, ফেসবুক লাইভ হবে। তারপরে হচ্ছে 12 তারিখে হচ্ছে আপনার কমপ্লিমেন্ট শুরু হবে। 17, 19 তারিখ। 19 তারিখ থেকে ফেসবুকের ক্লোজ গ্রুপটাতে হচ্ছে অধ্যায় 3-এর দ্বিতীয় অংশ শুরু হবে, বুলিয়ান অ্যালজেব্রা শুরু হবে। তো আমি বলবো আপনারা ওইখান থেকে লাইভ ক্লাসগুলো করে নেবেন, ওইগুলোর কিন্তু আমি আপনাদেরকে বলে রাখছি এবং এক্সেসও দিয়ে দিচ্ছি। যারা যারা রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদেরকে এক্সেস দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনার হবে কি যে দুই দিক থেকে মানে আগানো হয়ে গেছে। ঠিক আছে। আর ঈদের পরপরই আমরা হচ্ছে চ্যাপ্টার 4 আর 5 শেষ করব, অর্থাৎ আপনাদের এপ্রিলের মধ্যে হচ্ছে 30টা লাইভ ক্লাসের যে সিস্টেম আছে ওটা শেষ হয়ে যাবে। স্যার, কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? এনিওয়ান? স্যার, কারো কোনো মানে সাজেশন বা লাইক হচ্ছে যে আরো কি কি দরকার, মানে কোন ওয়েতে আর গেলে আপনাদের জন্য আরো এফেক্টিভ হয়, যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন। আজকের ক্লাস নিয়ে কারো কোনো অভিযোগ আছে স্যার, বা কোনো কোশ্চেন আছে যেটা জানার আছে বা আমি বলিনি এরকম কিছু, বিশেষ করে বায়োমেট্রিক্স? আপনাদের যে 3টা প্রথম টপিক পড়াইছি ওই 3টা টপিক থেকে আপনাদের বোর্ড পরীক্ষা ডেফিনেটলি স্যার কোশ্চেন আসবে স্যার। ঠিক আছে স্যার, তো ক্লাসটা, হ্যাঁ হ্যাঁ বলেন প্লিজ। না স্যার, মানে আমি এটার সাথে সহমত, আর কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার আজকের মতো এতটুকুই। আগামীকাল ইনশাল্লাহ দেখা হচ্ছে 10:30, তো এট বেস্ট 10:45-এর মধ্যে আমাদের ক্লাস ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তবে আমি শিওরলি চেষ্টা করব, ইনশাল্লাহ চেষ্টা করব যাতে 10:30-এর মধ্যে আপনাদের ক্লাসটা আমি শুরু করতে পারি স্যার। আল্লাহ হাফেজ স্যার, আগামীকাল আবার দেখা হচ্ছে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।